প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই প্রস্তুতিটা যেন সহজ হয়, বিশেষ করে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যে গণিত যে অংশটা, গণিতে কিন্তু তোমাদের 20 মার্ক থাকে সবসময়। তো এই গণিতের প্রস্তুতিটা তোমাদের জন্য সহজ হয়, তার জন্যই তোমাদের গণিতে যা যা দরকার আমি সবগুলো ম্যাথ করে দেবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথে থাকবে এবং আশা করি এই কোর্সটা, সম্পূর্ণ কোর্সটা যদি তোমরা করতে পারো তাহলে গণিত নিয়ে তোমাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো দেখো আমি কিভাবে এই ক্লাসগুলো করাবো, জাস্ট প্রথমে একটু বলে নেই যে দেখো এই যে ফেনমস প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটা থেকে, এরপরে ওরাকলের আর একটা গাইড আছে, দেখো যে ওরাকলে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক সহায়িকা আর একটা গাইড, আর খায়রুলের খায়রুলস বেসিক ম্যাথ, এই তিনটার সমন্বয়ে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য একদম সম্পূর্ণ কোর্সটা যেন মানে এমন ভাবে করবো যেন এই কোর্সটা করলে তোমরা যেন গণিত নিয়ে তোমাদের আর যেন কোনো প্রবলেম না থাকে, গণিত নিয়ে যেন কোনো সমস্যা না থাকে, সে চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি তোমরা সাথে থাকবে এবং সবগুলো ক্লাস করবে। তো দেখো যদি বিষয়গুলো দেখে নেই, প্রথম ক্লাস যেহেতু, তো আমরা যদি এই যে এই টপিকস গুলো যদি কভার করতে পারি, দেখো সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, দশমিক ভগ্নাংশ, এই যে যে টপিকস গুলো আছে, দেখো এই টপিকস ভিত্তিক, প্রত্যেকটা টপিকস ভিত্তিক আমি ক্লাসগুলো করাবো। এক একটা টপিকস ধরে সেই টপিকস এর যতগুলো করা যায়, এবং চেষ্টা করো সবসময় যেন তোমাদের জন্য সহজ হয়। ওকে, সহজভাবে, সহজ থেকে আস্তে আস্তে বেসিক থেকে শুরু করে একটু ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ। সো সেক্ষেত্রে তোমরা যদি একদম শর্টকাট ওয়েতে চিন্তা করো, আসলে কোনো কিছু শর্টকাটে বেশি দূরে যাওয়া যায় না। নিয়ত করো যেন তোমরা নিজেরাও ভালোভাবে প্রস্তুতি নিবে এবং টিচার হওয়ার পর স্টুডেন্টদেরকেও যেন তোমরা ভালোভাবে বোঝাতে পারো, সেই কনফিডেন্স যেন তোমাদের তৈরি হয়, সেই চেষ্টাটা করবো আমরা ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা যদি শুরু করে দিই তাহলে প্রথমে আমরা শুরু করব, দেখো এই যে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আছে কি, সংখ্যা পদ্ধতি। ওকে, এই সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথম আজকে ক্লাসটা শুরু করব। দেখো চলো শুরু করি। তো সংখ্যা পদ্ধতি নিয়ে শুরু করতে গেলেই আমরা যেটা দেখি যে দেখো প্রথমে আমাদের জানতে হয় এই এই চ্যাপ্টারে বেশিরভাগ যে এগুলো থাকে, কোশ্চেন গুলো থাকে যে মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ যে সংখ্যা, এই এই তিনটা কনসেপ্ট নিয়ে মোটামুটি বেশিরভাগ কোশ্চেন গুলো থাকে। ঠিক আছে? তো মৌলিক সংখ্যা আশা করি তোমরা অনেকেই জানো, তারপর আমি একদম যেহেতু বেসিক থেকে শুরু করতেছি, সো আমি একটু তোমাদেরকে বলে দেই, তাহলে তোমাদের বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কখন হয়, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। ওকে, যেমন শুরু হবে কিন্তু 2 থেকে, 2, তারপরে 3, কিন্তু 4 মৌলিক সংখ্যা নয়, কেন? 4 কে 2 দ্বারা দেখো আমরা ভাগ করতে পারবো। ওকে, তারপরে 5 মৌলিক সংখ্যা, 6, এরপরে জোড় কোনো সংখ্যাটা দেখো 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না, 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা না, তাহলে জোড় আসলে আমরা আর নেব না সেটা। তারপর দেখো 7 আছে মৌলিক সংখ্যা, 8 জোড় সংখ্যা, তাহলে 8 না, 9 বিজোড় সংখ্যা হওয়া সত্ত্বেও 9 কে আমরা দেখো 3 দ্বারা ভাগ করতে পারবো, সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়। তারপর 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা। ওকে, 15 মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা দেখো 3 দ্বারা একে ভাগ করতে পারবো, 5 দ্বারা ভাগ করতে পারবো, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 21 মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা 3 দ্বারা এটাকে ভাগ করতে পারি, 3 7 21। ওকে, এভাবে। সো আমি জাস্ট বোঝার সুবিধার্থে প্রথমে একটু বললাম, এভাবে আশা করি তোমরা অনেকেই জানো মৌলিক সংখ্যাগুলো। তো মৌলিক সংখ্যা যদি আমরা জানি কিভাবে, দেখো এই যে 1 থেকে 10-এর মধ্যে, দেখো এখন যদি আমরা দেখি, তো 1 থেকে 10-এর মধ্যে আছে 2 3 5 7, 11 থেকে 20-এর মধ্যে আছে দেখো 11 13 17 19, এভাবে তোমরা একটু এখান থেকে দেখতে পারো, দেখো সবগুলো এখানে দেয়া আছে। ওকে, দেখো এখানে সবগুলো কিন্তু দেয়া আছে। সো তোমরা একবার এগুলো একটু দেখে নাও এবং মনে রাখতে হয় কিন্তু যে এইভাবে, দেখো এই যে তোমাদের এখানে কি আছে, প্রথমে কয়টা, 1 থেকে 10-এর মধ্যে 4টা, তারপরে 10 থেকে অর্থাৎ 11 থেকে 20-এর মধ্যে 4টা, তারপরে 30 পর্যন্ত, মানে 21 থেকে 30 পর্যন্ত 2টা, তারপরে 2টা, এরপরে দেখো 3টা, এরপরে 2টা 2টা।
সো এইটা প্যাটার্নটা যে কোনো ভাবে মনে রাখতে পারো। প্রথমে কয়টা আছে? 4টা। তাহলে 4 4 2 2, দেখো 4 4 2 2 3। ঠিক আছে, 4 4 2 2 3 50 পর্যন্ত হলো। তারপরে 2 2 3, এই যে 2 2 3 2 1 2 1 100 পর্যন্ত। ওকে, এভাবে তোমরা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, এই কয়টা যদি মনে রাখো তাহলে এখান থেকে অনেক কোশ্চেন আসে। দেখো কোশ্চেনে গেলে আমরা মানে প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন গুলো আসছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়। ওকে, আচ্ছা, তারপরে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। ওকে, দেখো এই যে মূলদ সংখ্যার সংজ্ঞা যদিও দেওয়া আছে, দেখো এখানে যাদেরকে এ বা বি আকারে প্রকাশ করা যায়, ওকে, তারা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো যে যদি এ বাই বি আকারে প্রকাশ করা যায়, তো এইটা কিন্তু ভালো মতো বোঝা যায় না অনেক ক্ষেত্রে। ওকে, এই যে মূলদ সংখ্যা এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে বি কিন্তু পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে আমি বলে দেই, দেখো কিভাবে আরো ভালো মনে রাখতে পারবো। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কখন হবে? 1 নাম্বার, যে দশমিক সমাপ্ত দশমিক মনে রাখবো আমরা, যে সমাপ্ত দশমিক যদি হয় তাহলে মূলদ সংখ্যা। যেমন মনে করো 2.321, যাই হোক এখানে শেষ মনে করো, তাহলে যদি শেষ হয়ে যায় তাহলে সেটা মূলদ সংখ্যা। ওকে, মূলদ সমাপ্ত দশমিক। 2 নাম্বার আবৃত, ঠিক আছে, আবৃত সংখ্যা হলে পরে সেটা হবে মূলদ সংখ্যা। যেমন 3 এর পুনঃপুনিক, তার মানে মনে করো 3 যেতেই থাকবে। ঠিক আছে, 2.3 মনে করো, তাহলে 2.33 এরকম যেতেই থাকবে। সো এইরকম আবৃত হলে পরেও সেটা দশমিক। তারপরে মনে করো সিম্পলি যেগুলোকে মনে করো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যে কোনো ভগ্নাংশ তারপরে আবৃত এবং সমাপ্ত দশমিক যদি হয়, তাহলে এই তিনটা শর্ত আপাতত মনে রাখি যে এগুলো হবে মূলদ সংখ্যা, বাকিগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো আমরা এভাবে চিন্তা করার পর দেখো হয় কিনা দেখি আমরা। প্রিভিয়াস ইয়ার্সে দেখো যে এই অধ্যায়ে নিয়োগ পরীক্ষা বিগত বছরগুলোতে আসা প্রশ্নসমূহের সমাধান আমরা করি। ওকে, দেখো এখান থেকে প্রথমে দেখো আছে যে 1 থেকে 31 পর্যন্ত, এই যে 13 সালে কোশ্চেনটা আসছে, 1 থেকে 31 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তাহলে 1 থেকে 31 পর্যন্ত। একটু আগেই দেখো আমরা কিন্তু দেখলাম যে প্রথমে কটা ছিল? 4 4 2 2 3 এরকম। তাহলে দেখো এই যে 10 পর্যন্ত, মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 পর্যন্ত দেখো 10টা। আর যেহেতু এখানে বলছে 31, এখানে কোশ্চেন কিন্তু বলছে 31 পর্যন্ত, তাহলে আর একটা কত? 11টা। তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার। ওকে, এখানে যখন দেওয়া আছে সবগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারে আছে দেখো 10 থেকে 60 পর্যন্ত। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাহলে যেহেতু একক স্থানীয় অঙ্ক নয় হতে হবে, তাহলে কি কি হবে দেখো সিম্পলি বোঝা যায়। এই যে এখানে যে 10-এর বড়, কিন্তু তার মানে কি একক স্থানীয় হতে গেলে 19 29 39 49 59, এই পাঁচটা। যদিও তার মধ্যে দেখো এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা, 19 29 এবং 59। আর 39 ছিল, সেটা মৌলিক সংখ্যা নয়, এবং 49 এই দুইটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে এই দুইটা বাদ দিয়ে এই যে 19 29 এবং 59, এই তিনটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা যাদের একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে এই তিনটা যোগ করলে আমরা পেয়ে গেলাম 107। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, যে 12 এবং 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ, 12 এবং 96 সহ, ওকে, এই দুইটা সহ মোট কয়টি সংখ্যা দেখো 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য মানে কি? এই দেখো এই যে 12 কে 4 দ্বারা বিভাজ্য মানে 4 এর গুণিতক, 4 দ্বারা বিভাজ্য মানে 4 এর গুণিতক, 4 এর গুণিতক মানে 4 8 12 16 এগুলো হচ্ছে 4 এর গুণিতক। তারপরে 20 24 এগুলো হচ্ছে দেখো 4 এর গুণিতক। এভাবে যেতে থাকবে, যেতে যেতে কত পর্যন্ত? 96 পর্যন্ত। ওকে, 96 পর্যন্ত। তাহলে জাস্ট 96 পর্যন্ত যদি আমরা 4 দ্বারা এরকম বিভাজ্য করতাম তাহলে কত হতো দেখো? 4 4 25 100, 4 24, 24 গুণন 4 যদি দেই তাহলে হতো 96। ঠিক আছে, 24 গুণ 4, তাহলে 24টা হতো। দেখো একদম 4 থেকে 8, এবং তার মধ্যে 4 এবং 8 এই দুইটাই নাই, শুধুমাত্র দেখো 12 থেকে শুরু। ওকে, তাহলে 24টা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকে? 22। তাহলে অ্যান্সার হবে 22। ওকে,
আশা করি বুঝতে পারছো। তারপর একটা দেখো 4 নাম্বার, এগুলো কিন্তু সবগুলো আগের বছরের কোশ্চেন আসছেই পরীক্ষাগুলোতে। তাহলে আগের গুলো কোশ্চেন যদি আগে একটু দেখে নেই, তাহলে একদম কি হবে, ধারণা হয়ে যাবে কি ধরনের প্রশ্ন পরীক্ষাগুলোতে আসে। ওকে, এই জন্য এরপরে কি আছে দেখো, এই যে আমাদের দেওয়া আছে 9220, এতজন শূন্য হতে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে শূন্যগুলোকে বর্গ আকারে সাজানো যায়। ওকে, তো দেখো এটাকে যদি একটু ক্যালকুলেটর ইউজ করো, তাহলে এটাকে জাস্ট প্রথমে কি করবে, রুট দিয়ে নেবা। রুট দিলে এরকম হবে, এটা ইকুয়াল টু তোমার আসবে কত দেখো, 96 সামথিং। ওকে, 96 সামথিং। সুতরাং 96 গুণ 96 করলে দেখবে যে আসছে কত, এই যে এটা 9216 এইটা আসবে। তার মানে এখান থেকে বড় কত আর 20, 4 বেশি, সুতরাং 4 হচ্ছে আমরা বিয়োগ করলে হয়ে যাবে। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা, এখানে দেখো 4টা অপশন আছে, 4টার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। ওকে, তো কোনটা মৌলিক সংখ্যা যদি আমরা দেখি, দেখো এই যে 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, এটা 47 মৌলিক সংখ্যা। এটাকে কোনো কিছু দ্বারা দেখো ভাগ করা যায় না। কিভাবে দেখবো, ফার্স্টে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ করে দেখবো, 3 দ্বারা ভাগ করা যায় না এটাকে। ওকে, তারপরে 5 দ্বারা দেখবো, 5 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা যায় না। ওকে, 7 7 49 তার কাছে। সো এভাবে দেখলে বোঝা যায় যে 47 কিন্তু মৌলিক সংখ্যা না, সরি মানে মৌলিক সংখ্যা। 47 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে ভাগ করা যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরটা দেখো, এখানে আমাদের আছে কি যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 240 যদি হয়, এক্স ওয়াই জেড এর গুণফল হচ্ছে 240 হলে ওয়াই এর কোন মানটি গ্রহণযোগ্য না, মানে কোন মান হতে পারে না, এই শূন্য হতে পারে না। কারণ শূন্য যদি হয়, একটা শূন্য হলে পুরোটা মিলে তো শূন্য হয়ে যাবে, তখন সবগুলো শূন্য। এখানে যেহেতু দেওয়া আছে আমাদের একটা সংখ্যা, সুতরাং শূন্য হতে পারে না কখনো। আশা করি বুঝতে পারছো। এরপর আছে দেখো, এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো পূর্ণবর্গ কখন হয় দেখো, আমি তোমার বুঝাই দিচ্ছি। 2450 2 দ্বারা ভাগ করলে কত হবে, 1, 4 মধ্যে 2, 5 মধ্যে 2, 10, এইটা। ওকে, 1225 2 দ্বারা ভাগ করলাম। তারপর আবার দেখো, এখানে যেহেতু 5 আছে, 2 দ্বারা ভাগ হবে না এখন, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা ভাগ করলে কত হবে দেখো, 5 দুগুণে 10। ওকে, 5 দুগুণে 10, 2 বাঁচে, 2 2 2 10 2 কত, 22, 5 4 5 20, 2 বাঁচে 25, 5 5 25। ওকে, আবার দেখো এখানে 5 আছে, তাহলে 5 দিলাম, 5 4 5 20, 4 5 45, 5 নং 45। দেখো এরপরে 7 7 49। তাহলে এখানে দেখো এটা কি হলো, 2 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে এখন দেখো এই যে দুইটা দুইটা করে আমরা নিব, দুইটা দুইটা নেওয়ার পর কোনটা, আর এই যে একটা আছে কত, 2, তাহলে এখানে যদি আমরা আবার আরো 2 দ্বারা গুণ করি, তার মানে এই 2 গুণ 2 হয়ে যাবে তখন, তাহলে এটাও জোড় হয়ে যাবে দেখো। সুতরাং এই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, 2 দ্বারা। আশা করি তোমরা বুঝতে পারছো। 7 নম্বর অঙ্ক করলাম। 8 নম্বর দেখো, বলছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত। ঠিক আছে, তাহলে দেখো ভাজ্য যদি আমরা দেখি, তো আমরা দেখো সূত্র হচ্ছে এটা, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, ভাগফল ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে দেখো ভাজক 0.5, 0.5 হচ্ছে ভাজক, গুণ এখন ভাগফল, ভাগফল কত, সরি ভাজক 0.5, তাহলে আর ভাজক ভাগফলের 10 গুণ, ভাগফলের 10 গুণ ভাজক, তাহলে ভাগফলটা কি, ভাজকের 10 ভাগের 1 ভাগ। ওকে, 10 ভাগ, কিন্তু ভাজক থেকে 10 এর ভাগ আসলে, তাহলে ভাগফল হবে 0.5 ভাগ 10। দেখো তো বুঝতে পারছো কিনা। ভাজক যেহেতু ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফলটা ভাজকের 10 ভাগ। ওকে, ভাগ 10 এটা। তাহলে এটা কত হয় দেখো, এই যে 0.5 ইন্টু 0.5, উপরে কত হবে দেখো,
5 5 কত 25, এখানেও পয়েন্টের পর এক ঘর, এখানেও পয়েন্টের পর এক ঘর, তাহলে 2 ঘর যেহেতু, তাহলে দুইটা মিলে 2 ঘর, তাহলে পয়েন্ট 2 ঘর আগে পয়েন্ট দিতে হবে। এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করা মানে পয়েন্টের পর আরো এক ঘর বাড়বে। ঠিক আছে, 10 দ্বারা ভাগ করলে পয়েন্টটা বাম দিকে যাবে, গুণ করলে পয়েন্ট যায় ডান দিকে, ভাগ করলে পয়েন্ট যায় বাম দিকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা আর বেশি বড় করব না, আমরা কিন্তু দেখো 8টা অঙ্ক করলাম এবং বেসিক ধারণা দিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো যদি করো তাহলে ইনশাল্লাহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যাবতীয় ম্যাথ ইনশাল্লাহ আমি করে দেবো। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।